শিক্ষা কমিশন তো বাংলাদেশে অনেকবার হয়েছে, বাস্তবায়ন হয়নি। অনেকে বলেছেন যে সরকার পরিবর্তনের সাথে সাথে শিক্ষা কমিশন পরিবর্তন হয়। গত সরকারের সময় মানে হাসিনা আমলের 2010 সালে শিক্ষা কমিশন হয়েছিল। সেই শিক্ষা কমিশনে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, সেটা প্রণীত হয়েছিল। কিন্তু তারপরে 15 বছর ওই সরকার শাসন করেছে, ওই সরকারের নিজেদের করা কমিশনের রিপোর্ট কিন্তু তারা বাস্তবায়ন করেনি। যেমন এখানে একটা কথা আছে যে 8ম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষা, ওইটা কিন্তু ওই 2010-এর কমিশনের রিপোর্টেই ছিল, কিন্তু তারা বাস্তবায়ন করেনি। এবং সেইখানে এই বাস্তবায়ন না করে তাহলে এই যে বছরের পর বছর বাংলাদেশে এত বছর যে শিক্ষা চললো, কোনো শিক্ষা কমিশনের রিপোর্ট বাস্তবায়ন হয়নি, তাহলে শিক্ষা চলেছে কিভাবে? শিক্ষা চলেছে বিভিন্ন ব্যুরোক্রেটিক সিদ্ধান্ত, সরকারের সময় সময়ের সিদ্ধান্ত, এবং কোনো কোনো ক্ষেত্রে বিশ্ব ব্যাংকের একটা প্রজেক্ট কিংবা এডিবির এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রজেক্ট, এই প্রজেক্ট অনুযায়ী ফান্ডিং পাওয়া যাচ্ছে, সেই অনুযায়ী কাজ হয়েছে। এইভাবে তো একটা দেশের শিক্ষা খাত চলতে পারে না। সেই কারণেই আপনাদের কাছে মাঝে মধ্যেই মনে হয় যে অনেক সময় জিন্দাবাদ পাওয়ার জন্য এই যে ট্যাব কেনার মতো এরকম একটা সিদ্ধান্ত, কিংবা বিভিন্ন সময় বিভিন্ন হঠাৎ হঠাৎ করে কারিকুলাম চেঞ্জ হয়ে যাচ্ছে, হঠাৎ করে সৃজনশীল পরীক্ষা পদ্ধতি হঠাৎ করে আসলো, শিক্ষকরা মানে একটা কাজের সাথে আরেকটা কাজের কোনো সমন্বয় থাকে না। কারণ এক একটা প্রজেক্ট শেষ হয়ে গেল, টাকা শেষ, আবার ওই প্রোগ্রামটাও শেষ। হঠাৎ করে কিছু লোকজন বিদেশে গেল, সিঙ্গাপুর দেখলো, মালয়েশিয়া দেখলো, সেখানে শিক্ষক শিক্ষার্থী অনুপাত একরকম, আমাদের এখানে অনুপাত আরেক রকম। ওইখানে 20 জন শিক্ষার্থী, এখানে হলো 100 জন শিক্ষার্থী। ওইটার মডেলটা এখানে এনে বসানো হইলো শুধুমাত্র কারণ প্রজেক্টের সিদ্ধান্ত অনুযায়ী। এই কাজগুলো বিভিন্ন সময় হয় কারণ একটা কম্প্রিহেন্সিভ শিক্ষা কমিশনের অধীনে কাজগুলো হচ্ছে না, সেই কারণে। তো এই কাজগুলো যদি ঠিক মতো করতে হয় তাহলে এক হচ্ছে একটা কম্প্রিহেন্সিভ আইডিয়া লাগবে, তার সাথে যে জিডিপির যে বরাদ্দটা হবে সেই বরাদ্দটা কিভাবে খরচ হবে। এখানে আলোচনাতে এসছে, তৌফিকও বলেছেন যে বরাদ্দ একটা এবং বরাদ্দের খরচটা কিভাবে হচ্ছে সেইখানে আমি যদি সুনির্দিষ্টভাবে বলি, যেমন এই কথাটা এসছে যে কোচিং সেন্টার হচ্ছে কিংবা শিক্ষকরা যে টিউশনি করছেন, এই শিক্ষকরা এই প্রশ্নটা তো খুব একটা মৌলিক প্রশ্ন যে একটা স্কুলে ছেলে মেয়েরা লেখাপড়া করার পরে কি কারণে একজন টিউশনির উপরে নির্ভরশীল থাকবে, কেন সে কোচিং সেন্টারে যাবে, কি কারণে যাবে? দুই দিক থেকেই যাচ্ছে। শিক্ষার্থীরা যাচ্ছে কারণ ক্লাস হচ্ছে না, শিক্ষকরা যাচ্ছে কারণ তার বাড়তি ইনকাম দরকার। শিক্ষক টিউশনি করতে যাচ্ছে কিংবা অন্য কোনো কোচিং সেন্টারে পড়াচ্ছে, শিক্ষার্থী যাচ্ছে কারণ কোচিং সেন্টারে না গেলে পড়াশোনাটা কমপ্লিট হচ্ছে না। তার মানে এখানে শিক্ষা প্রতিষ্ঠানকে ঠিক করার জন্য দুই দিক থেকেই করতে হবে, যে শিক্ষার মানটা ঠিক রাখার জন্য যোগ্য শিক্ষক নিয়োগ করা, যোগ্য শিক্ষক যাতে আসে তার বেতনটা ঠিক করা, এবং পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের যে সমস্ত জিনিস, আপনি ধরেন শিক্ষা প্রতিষ্ঠান আছে, লাইব্রেরি নাই, শিক্ষা প্রতিষ্ঠান আছে, ল্যাবরেটরি নাই, ল্যাবরেটরি যে শিক্ষা যে পরীক্ষা নিরীক্ষা হবে সেটা নাই। এবং প্রাথমিক শিক্ষক, আমরা প্রাথমিক শিক্ষকদের আমরা নানান সময় অভিযুক্ত করি, কিন্তু কতগুলো পদ খালি আছে প্রাথমিক শিক্ষায়, শিক্ষক নাই, পদ খালি আছে। আবার সেই শিক্ষকদের অনেক বাড়তি কাজ করতে হয়, যেটা আমাদের শিক্ষার্থী একজন বললেন, অনেক বাড়তি কাজ করতে হয়, অনেক বাড়তি বিভিন্ন জরিপ টরিপ ইত্যাদি করতে হয়। তারপরে তাদের উপরে এখন কম্পিউটার এসছে, অনলাইন এসছে, উপর থেকে বিভিন্ন ধরনের। আমি কিছুদিন আগে একটা প্রাথমিক স্কুলে গেলাম, সেখানে শিক্ষক বলছে যে আমাদের কাগজপত্র দিতে দিতে কিংবা অনলাইনে কাজ করতে হবে, তার কিন্তু প্রতিষ্ঠানে কিন্তু কোনো টাইপিস্ট নাই, কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নাই, ওনাদের কোনো অফিস অ্যাসিস্ট্যান্ট নাই, কোনো দারোয়ান নাই, ঝাড়ুদার নাই, এগুলি সব শিক্ষকদের করতে হয়। তারপরে কম্পিউটারে কাজ করতে হবে, তার বাজারে যেতে হবে, বাজারে গিয়ে একটা দোকানে বসে তারপরে কাজ করে উপরে সেক্রেটারি সাহেব আবার তাড়াতাড়ি বলছেন যে আজকের মধ্যে জমা দিতে হবে। এগুলি সারাক্ষণই একটা চাপের মধ্যে, মানে ক্লাস করার জন্য তার যে সময় দরকার সেটা তার নাই। তার মানে যথেষ্ট সংখ্যক শিক্ষক নাই, শিক্ষক পদ খালি, এবং যে শিক্ষকরা আছে তাদের জন্য বহু রকম কাজ। এবং সেই যে শিক্ষা প্রতিষ্ঠান, ঢাকা শহরের পাশেই এরকম শিক্ষা প্রতিষ্ঠান আছে, প্রাথমিক স্কুল, যেটা ভেঙে পড়ে যাচ্ছে, পানি জমা হচ্ছে, আশেপাশে আবর্জনা ভরা, মশা ভরা, যেখানে ডেঙ্গু হচ্ছে ক্রমাগত, সেইখানে বাচ্চারা যেতে ভয় পাচ্ছে, গার্জিয়ানরা পাঠাতে ভয় পাচ্ছে। ঢাকা শহরের পাশে, এই
যাত্রাবাড়ি, জুরাইন, এই সমস্ত এলাকায়। সেইখানে প্রাথমিক স্কুলের এই দশা, তাহলে আপনি ঢাকার বাইরে প্রাথমিক স্কুলের কি অবস্থা পাবেন? তো এই প্রতিষ্ঠান, এই বিষয়গুলো ঠিক করতে গেলে একটা দরকার ফান্ডিং, আর একটা দরকার পলিসি। সেটা তো একটা কম্প্রিহেন্সিভ পলিসি থাকতে হবে, এবং সেই ফান্ডিংটা আনতে গেলে তখন ওই যে বাজেট বরাদ্দ কোন কোন খাতে আসলে যাবে প্রায়োরিটি বেসিসে, এবং শিক্ষকের পদগুলো, শূন্য পদগুলো পূরণ করা। সেই পূরণ করতে গেলে কোচিং সেন্টারের উপরে নির্ভরশীল, টিউশনের উপরে নির্ভরশীল অনেক শিক্ষিত ছেলে মেয়ে আছে, তাদের প্রধান কর্মসংস্থান হচ্ছে কোচিং সেন্টার। তারা কিন্তু যথেষ্ট যোগ্য এবং তাদের শিক্ষক হিসেবে যথেষ্ট ভালো সুনাম আছে। তাদেরকে এই শিক্ষা, মেইন স্ট্রিম শিক্ষা প্রতিষ্ঠানে আনা যায় যদি সেখানে বেতনটা যথাযথভাবে থাকে, তাইলে যোগ্য শিক্ষক এখানে আসতে পারে। এবং শিক্ষক যদি ফুল টাইম না থাকে, আপনি স্কুল শিক্ষক টিউশনিতে ব্যস্ত, কলেজ শিক্ষক টিউশনি কিংবা কোচিং সেন্টারে ব্যস্ত, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রাইভেট, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ব্যস্ত, কেউ কিন্তু শিক্ষক হিসেবে ফুল টাইমে নাই। এবং কেউ কেউ রাজনীতি নিয়ে ব্যস্ত। ফুল টাইম যদি না থাকে তাহলে, এবং নিজেরা যদি শিক্ষকতার, যদি তার কাছে একজন শিক্ষক, তার পড়াইতেও ভাল লাগে না, পড়তেও ভাল লাগে না, ক্লাসরুমেও যেতে ভাল লাগে না, তার তো আসলে এখানে আসারই কথা না। তো এই যথাযথভাবে এই শিক্ষকদের, তারা যে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করছে, ফুল টাইম শিক্ষক হিসেবে আনতে গেলে সেরকম একটা আকর্ষণীয় জায়গা থাকতে হবে, যোগ্য জায়গা থাকতে হবে। এবং প্রশিক্ষণের ক্ষেত্রটাও এখানে এসছে, ওইটাও আমি বলতে চাই। প্রশিক্ষণ অবশ্যই দরকার, এবং প্রশিক্ষণের মধ্যে আমাদের যে বৈষম্যহীন বাংলাদেশের কথা এসছে, যে 4টা বিষয়ে বৈষম্যটা হচ্ছে প্রধান: লিঙ্গীয় বৈষম্য, শ্রেণী বৈষম্য, ধর্মীয় বৈষম্য এবং জাতিগত বৈষম্য। এই বৈষম্য বিরোধী চিন্তার সংবেদনশীলতা এই প্রশিক্ষণের মধ্যে আনাটা খুব গুরুত্বপূর্ণ।